উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকবে শ্রীলঙ্কা, আশ্বাস রাজাপাকসের। দেশকে আরো উন্নত সমৃদ্ধ করার প্রত্যয় শেখ হাসিনার। মেগা প্রকল্পে ভর করে বদলে যাচ্ছে বাংলাদেশ, ফিরেছে গতি। 2-3 বছরে বিপুল বিদেশি বিনিয়োগ পাবে দেশ, জানালেন সালমান এফ রহমান। আজও করোনা শনাক্ত 10% বেশি, নির্দেশনার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষিত বিসিএস পরীক্ষায়। ইউরোপে ফের অক্সফোর্ডের টিকাদান শুরু। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শেষ শ্রদ্ধা। চিরনিদ্রায় শায়িত হলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জে বাবা মায়ের কবরের পাশে। সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার ঘটনায় 22 জনকে জিজ্ঞাসাবাদ। হামলাকারীরা বিএনপির সহযোগী, অভিযোগ আওয়ামী লীগের। বিধানসভা ভোট ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, চলছে কথার লড়াই। জান্তাদের গুলিতে আজও মিয়ানমারে 8 প্রাণহানি, বিক্ষোভ অব্যাহত। এবং কাল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, আত্মবিশ্বাসী ভরসা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সূচি প্রকাশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফারনাজ জুই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন। আর ভিডিও বার্তায় রুশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে রাশিয়ার প্রকৃত বন্ধু বলে উল্লেখ করেন। শালি জয় রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসের 2 মাহেন্দ্রক্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 3য় দিনের অনুষ্ঠানে সঙ্গী হন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনের যে অনুষ্ঠানমালা, তাতে শুক্রবারের থিম যত কালে রবে পদ্মা যমুনা। প্যারেড গ্রাউন্ডে উপভোগ করেন রাষ্ট্রীয় অতিথি। The family members of Bangabandhu. অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির জনকের অবিস্মরণীয় নেতৃত্বের কথা তুলে ধরেন। বলেন, তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই মূল লক্ষ্য। বাংলাদেশ বিশ্বের বুকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠুক। বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক থেকে আমাদের দেশের মানুষ যেন উন্নত, সমৃদ্ধ জীবন পায়। শ্রীলঙ্কার সরকার প্রধানকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, তার এই সফরের মধ্যে দিয়ে 2 দেশের সম্পর্ক আরও দৃঢ় হলো। বাংলাদেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার সংগঠন বা মুজিব আদর্শের যারা, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এই জন্য যে সকলের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করে আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নীত হতে পেরেছি। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী। In this 21st century, with the great aspiration for Asian prosperity, our new generations need to be aware of the countless sacrifices made by their forefathers to achieve freedom. As a neighbor and a close friend, Sri Lanka stands side by side with the Bangladesh to achieve greater freedom and prosperity. এদিন ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালির বঙ্গবন্ধু ছিলেন রাশিয়ারও প্রকৃত বন্ধু। Russia remembers Sheikh Mujibur Rahman as an outstanding political figure, a devoted fighter for the freedom and happiness of his people, and a true friend of our country.
তৃতীয় দিন প্যারেড গ্রাউন্ডে দেশের শীর্ষ শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য এবং জাতির জনকের অবিস্মরণীয় অবদান ফুটে ওঠে সাংস্কৃতিক পরিবেশনায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর আগে দুদিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী। তার সফরে শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লাকপিনা জেসমিন সোমা। শুক্রবার সকাল 10:15টায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার প্রতিনিধি দলকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সফররত প্রধানমন্ত্রীকে 21টি গান সেলুট সহ রাষ্ট্রীয় সম্মান জানানো হয় বিমানবন্দরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতেই তার এই সফর। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। আগামীকাল দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ছাড়াও কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সন্ধ্যায় ফিরে যাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সকাল 11টায় সাভার স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং পরে বৃক্ষরোপণ করেন রাজাপাকসে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মেগা প্রকল্পের উপর ভর করেই বদলে যাচ্ছে বাংলাদেশ। এক বছরেরও বেশি সময় ধরে চলা করোনার ধাক্কা কাটিয়ে গতি ফিরছে প্রকল্পগুলোই। এমন বাস্তবতার মধ্যেও নির্ধারিত সময়ে পদ্মা সেতু পুরো দৃশ্যমান করতে পারাটাই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যাশা করছেন পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো প্রকল্পগুলো শেষে সমৃদ্ধির পথে নতুন যাত্রা শুরু করবে বাংলাদেশ। লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। 42 খুঁটির উপর 41 স্প্যানে ভর করে দাঁড়িয়ে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এখন চলছে স্প্যানের উপরে সড়ক নির্মাণ আর ভেতরে রেল সংযোগের কাজ। এর মধ্যেই প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর আবেদন সেতু বিভাগের, যদিও 2022 সালের জুনে যান চলাচলের আশা পদ্মা সেতুর উপর দিয়ে। তবে সময় বৃদ্ধির প্রয়োজন রয়েছে, এটা আমরা মোটা দাগে আমরা আজ করতে পেরেছি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে দ্রুত এগোচ্ছে দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজ। এরই মধ্যে দৃশ্যমান মেট্রো স্টেশন, উত্তরায় শেষের পথে মেট্রো রেলের ডিপো নির্মাণ। জাপানে এরই মধ্যে প্রস্তুত রয়েছে এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল, যার প্রথমটি বাংলাদেশে আসছে আগামী মাসে। আমাদের প্রথম ট্রেনটা আসার পরই আমরা দেখব যে টেস্টগুলো করতে কয়দিন লাগে। টেস্টগুলো করার পরেই আমরা ট্রায়াল রানে যাব। তবে প্রত্যাশা অনুযায়ী এগুতে পারছে না রাজধানীর অন্য দুই গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও সময়মতো এই দুই প্রকল্প শেষ হওয়া এখনো বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সামনে। 22 এপ্রিল পর্যন্ত আমাদের আছে, এরপরে হয়তো আরো কিছু হয়তো বাড়ানো লাগতে পারে, কিন্তু মেজর কাজের মধ্যে হয়ে যাবে আর কি। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের আশা 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। অন্যদিকে বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্প, যেখানে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। প্রকল্পের অগ্রগতি 60% বেশি। বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় সময় মতো মেগা সব প্রকল্প শেষ হওয়া কঠিন হবে। দরকার হলে রাত দিন কাজ করে আমাদেরকে
লক্ষ্যমাত্রাটাকে আগিয়ে যদি নিয়ে আসতে পারি, উপযোগিতাটা আমি জনগণকে আগে আগে দিতে পেরেছি। তাই পিছিয়ে থাকা মেগা প্রকল্পগুলোতে গতি ফেরানোই কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে চলতি বছরে। সরকারের গুরুত্বের তালিকায় থাকা এরকম প্রায় ডজন খানেক মেগা প্রকল্প চলছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন এসব মেগা প্রকল্প শেষে বিশ্বের কাছে আরো মর্যাদার আসনে বসবে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে সময় মতো প্রকল্প শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। বেসরকারি খাতকে গতিশীল করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় প্রধানমন্ত্রীর টাস্কফোর্স জোরালোভাবে কাজ করছে। আগামী 2 থেকে 3 বছরে বিপুল বিদেশি বিনিয়োগ নিশ্চিত করবে বাংলাদেশ। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন একাধিক কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতকে আরও প্রসারিত করতে মহামারীতেও চলমান ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ তা পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে অন্তত 20 লাখ লোকের। সব মিলে যেখানে কাজের সুযোগ তৈরি হবে 1 কোটি মানুষের। বেজার সবশেষ হিসাবে করোনার 11 মাসেও দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার সিংহভাগই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। তাই বাংলাদেশে দীর্ঘমেয়াদে আরও বিপুল বিনিয়োগ সম্ভাবনার কথা বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ইনফ্রাস্ট্রাকচারে আপনি জানেন চিটাগং পোর্টের সিচুয়েশন অনেক ভালো হয়ে গেছে, আপনার পদ্মা ব্রিজটা চলে যাচ্ছে, তারপর আপনার মাতাবাড়িতে যে ডিপসি পোর্ট হতে যাচ্ছে, তো এগুলি সব হয়ে যাবার মানে কাজ চলতেছে। এটার কিন্তু ইফেক্ট খুব তাড়াতাড়ি আসবে। যে ধরনের আমরা ইন্ডিকেশন পাচ্ছি আগামী 2 থেকে 3 বছরে আপনি দেখবেন অনেক বিনিয়োগ বাড়বে। তবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এখনো অন্যতম চ্যালেঞ্জ কর্পোরেট কর হার। প্রতিবেশী ভারত, মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের তুলনায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর এখনো সর্বোচ্চ, যা 32.5%। যারা বিনিয়োগ করতে চায় তাদের আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? তাদের অভিযোগটা হইল যে তোমার করের হারটা অনেক বেশি। আরো বেশি লোকজনকে দিয়ে আমরা যদি ট্যাক্সে নিয়ে আসতে পারি সেটা তখন আমরা কমাইতে পারবো। আর্থিক খাতের অব্যবস্থাপনা ও ব্যাংক খাতের জালিয়াতি নিয়ে জানান, এটা কিন্তু আপনার থাকবে, এটা সবসময় ছিল, সবসময় থাকবে। এই ধরনের ক্রিমিনালসরা কিন্তু পার পাবে না, তারা কিন্তু বাইরেও থেকে শান্তিতে থাকতে পারবে না। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর রপ্তানিতে থাকছে নানা চ্যালেঞ্জ। যেখানে যেখানে আমাদের অ্যাকচুয়াল কাজ করা দরকার সে কাজগুলি আমরা করছি, সেখানে সব রকমের আপনার প্ল্যানগুলি নেওয়া হচ্ছে। অলরেডি ইউর সাথে কথা বলতেছি, জিএসপি প্লাসের একটা আছে, জিএসপি প্লাসটা আমরা ইনশাল্লাহ পাবো। বলেন, করোনা পরবর্তী কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়েও হতাশার কিছু নেই। প্রযুক্তি খাত সহ আরো অনেক খাতে দক্ষ লোকবল তৈরিতে কাজ করছে সরকার। আমাদের দেশে কিন্তু কর্মসংস্থানের কোনো সমস্যা নাই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন 8,642 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,899 জন এবং মোট শনাক্ত হয়েছেন 5,66,838 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 18,917টি। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,618 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,19,141 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 10.04%। নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব একটা তোড়জোড় দেখা যায়নি 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশের 8 বিভাগীয় শহরে প্রায় 5.25 লাখ সরকারি চাকরি প্রত্যাশী পরীক্ষা দিয়েছেন। তারা বলেছেন, পরীক্ষা দিতে এসে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ, উৎকণ্ঠা আর সমালোচনা থাকলেও কেন্দ্রগুলোতে ছিল ভিন্ন চিত্র।
রাস্তায় ভিভিআইপি চাপ থাকায় নির্ধারিত সময়ের আগেই স্বজনদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির সরকারি চাকরি প্রত্যাশীরা। সকাল 10টায় দেশের 8 বিভাগে একযোগে শুরু হয় পরীক্ষা। তাতে অংশ নেন অন্তত 4.5 লাখ চাকরি প্রত্যাশী। পরীক্ষার্থীরা যখন মেধার যুদ্ধে ব্যস্ত, বাহিরে স্বজনরা ছিলেন প্রার্থনায়। তিনটা পড়ালেখা করছে, চাকরি করে ওর মন খারাপ হয়ে যাবে না, এই জন্য ওর মাস্টার্স পাস করে এখন বিসিএস দিতে। ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যায় সেটা ভাগ্যের ব্যাপার, কিন্তু ওর মাথায় চিন্তা এটাই যে কোনো কলেজ, উচ্চ মাধ্যমিক স্কুল এগুলোতে শিক্ষকতা করে। বিন্দু মাত্র কোনো লাগে না, কষ্ট লাগে না যে আমি এত কষ্ট করলাম, কিন্তু খুব আনন্দ বোধ হইতে আছে যে না আমার মেয়ে ভালো একটা জবের আশায় পরীক্ষা দিতে আছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পিএসসির 11 দফা নির্দেশনা থাকলেও তা পুরোপুরিভাবে মানা হয়নি বলে জানান পরীক্ষার্থীরা। তবে সন্তুষ্টি জানিয়েছেন পরীক্ষার প্রশ্নের মান নিয়ে। পরীক্ষার ব্যবস্থা ভালো, প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। যেভাবে বলছিল যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে, কোনো স্বাস্থ্যবিধির বালাই দেখি নাই, চোখে পড়ে নাই। না, তাপমাত্রা মেশিন ছিল না। এছাড়া এমনিতে ভিতরে আপনার টেবিলের ডিস্টেন্স বেশি ছিল না, 3 ফিটের বেশি দূরত্ব ছিল না। এ নিয়ে অবশ্য সরকারি কর্ম কমিশনের কেউ কথা বলতে রাজি হননি। পরীক্ষার্থীরা বলছেন যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত অন্যান্য নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা সময়ের দাবি। পরীক্ষা হওয়াটা আমি সমর্থন করি এবং এরকম পরীক্ষা হওয়াটা কন্টিনিউ থাকা উচিত। কোনো সমস্যা হবে না, নিয়ে নিচ্ছে এবং প্রত্যেকটা পরীক্ষা নিয়ে নিক। আমরা চাই সবগুলো পরীক্ষা হয়ে যাক। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সারা দেশের 160টি কেন্দ্রের দায়িত্বে ছিলেন 170 জন নির্বাহী হাকিম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির নিশ্চয়তা পেয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি আবার শুরু করতে যাচ্ছে ইউরোপের দেশগুলো। গেল সপ্তাহে ভ্যাকসিন গ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধা ও মৃত্যুর খবরে ইউরোপের অন্তত 13 দেশ একযোগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে। এ নিয়ে গবেষণা তদন্ত শেষে বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি জানায় অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর। এ খবর আসার পর ইটালি, জার্মানি, স্পেন সহ বেশ কটি দেশ টিকা প্রয়োগের স্থগিতাদেশ তুলে নেওয়ার কথা জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও জানিয়েছেন তিনি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবেন। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে আবারও দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। করোনা টিকা কিনতে বিশ্ব ব্যাংকের কাছ থেকে $50 বিলিয়ন ঋণ পেল বাংলাদেশ। টাকার অঙ্কে যা 4,250 কোটি টাকা। এই অর্থ দিয়ে 5 কোটির বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। করোনা টিকার জন্য গেল বছর $600 কোটি তহবিল গঠন করে বিশ্বব্যাংক। সেখান থেকে $50 কোটি ঋণ চেয়ে গত অক্টোবর থেকে আলোচনা করতে থাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের বোর্ডের অনুমোদন সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংকের সংস্থা আইডিএ। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন জানান, এই অর্থায়ন বাংলাদেশের 1/3 মানুষকে টিকা দিতে সহায়তা করবে। শেষ ইচ্ছা অনুযায়ী বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ব্যারিস্টার মওদুদ আহমেদকে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি উপজেলার মানিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন, সুপ্রিম কোর্ট এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে হেলিকপ্টারে তার মরদেহ নেওয়া হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানেও জানাজা হয় কয়েক দফা। নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। এর আগেও বহুবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন মওদুদ আহমদ। কখনো রাষ্ট্রীয় পদে থেকে, কখনো বিরোধী দলের একজন নেতা হিসেবে, কখনো জাতির অন্য কোনো বিখ্যাত সন্তানকে সমাহিত করার আগে শেষ শ্রদ্ধা জানাতে। এবার এলেন নিথর নীরবে। এবারও ক্যামেরাগুলো ঘিরে ধরলো, কিন্তু সেই মওদুদ আহমদ আজ কফিনে মোড়া। এটা সর্বদলীয় শোকসভা হওয়া উচিত ছিল। ওবায়দুল কাদেরের মিনিমাম বাধ্যতাটার ছিল, উচিত ছিল এই শেষ শ্রদ্ধা জানানো। বিএনপির নেতাদের, সকল নেতাদের কেবল তাদের দাঁড় লাইন করে দাঁড় করে। আমি মনে করি রাজনীতিতে আরো সুসম্পর্ক থাকা উচিত। আমাদের মধ্যে সবার মধ্যে একটা সম্প্রীতি থাকা প্রয়োজন। তরুণ এবং মেধাবী আইনজীবী ব্যারিস্টার মওদুদ রাজনীতি শেখেন বঙ্গবন্ধুকে অনুসরণ করে। জাতীয় পার্টির নেতা হিসেবে উপপ্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, উপরাষ্ট্রপতিও। তিনি সমস্ত জাতির নেতা ছিলেন, একজন জাতীয় নেতা। মওদুদ আহমেদের লিখনী, মওদুদ আহমেদের চিন্তাধারা ছিল দেশকে কেন্দ্র করে। সবাই তাকে সম্মান জানিয়েছে, জানাবে। যারা জানাবে না, সাধারণ মানুষের কাছে বরং তারা ছোট হবে। আচার ব্যবহারের দিক থেকে অত্যন্ত উঁচু মাপের মানুষ ছিলেন তিনি।
শহীদ মিনার থেকে সুপ্রিম কোর্টে নেওয়া হয় মরদেহ। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা 11টায় মওদুদ আহমদ তখন শেষবারের মতো রাজপথে। নয়াপল্টনে তার দলের কার্যালয়ের সামনের রাজপথে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। তিনি অনেক পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রতিটি পরিবর্তনে যার মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখান থেকেই হেলিকপ্টারে মওদুদ আহমদের মরদেহ নেওয়া হয় নোয়াখালীতে। 1940 সালে এই জেলাতেই জন্ম তার। নোয়াখালীর কবিরহাট, বসুরহাট 2 উপজেলা এবং তার গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জের মানিকপুর গ্রাম। ওবায়দুল কাদের সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব এবং আবু নাসের মোহাম্মদ আবু জাহির সাহেব, এই 3 জন অভিভাবকের মধ্যে একজন অভিভাবককে আজকে হারিয়েছি। আমি চাই আমাদের এই ডিভিশনে মওদুদ সাহেবের মতো একজন নেতৃত্ব আসুক। বাংলাদেশের একজন নক্ষত্র চলে গেছে। আপনার সবাই মওদুদ সাহেবের দলবল নির্বিশেষে মাসফের কামনা করবেন। জানাজা শেষে মানিকপুরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মওদুদ আহমদ। তৌহিদ শান্ত, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। সুনামগঞ্জের শাল্লা উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 22 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে এই হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শাল্লা থানায় পৃথক 2টি মামলা হয়। এই 2 মামলায় 70 জনের নাম উল্লেখ ও 2000 জনকে অজ্ঞাত আসামি করা হয়। শাল্লায় 88টি বাড়িঘর ও 8টি মন্দিরে হামলার ঘটনায় মাওলানা মামুনুল হকের উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ অভিযোগ করে সংগঠনটি। বক্তারা বলেন, মামুনুল হকরা হিন্দু ও মুসলিমদের মাঝে দাঙ্গা লাগাতে চায়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এই ঘটনায় হিন্দু সম্প্রদায় আতঙ্কে দিন যাপন করছে বলেও জানান বক্তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী। আর শাল্লায় সহিংসতার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। তৌফিক মাহমুদ মুন্ডার রিপোর্ট। বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় 5টি মন্দির সহ শতাধিক বাড়িতে লুটপাট হয়। অভিযোগ রয়েছে, হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক ব্যক্তির ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেদ ধরে ওই গ্রামে হামলার ঘটনা ঘটে। শুক্রবার সকালে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির উদ্যোগে রাজধানীর পুরান ঢাকা এলাকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের বক্তব্য দেশবাসী আর শুনতে চায় না। আমরা চাই যে এই ঘটনার কঠোর ব্যবস্থা নিন, যে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই বাংলাদেশে আর এই সম্প্রদায়ের বীজ বাষ্পের আঘাতে আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা করুন। বারবার নেওয়া হবে এই ধরনের। একই দিন নিজ বাসভবন থেকে এক ব্রিফিং এ ওবায়দুল কাদের বলেন, একটি অশুভ মহল বরাবরের মতো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। একটি অশুভ মহল বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা রাখতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর হয়েছে। কাদের জানান, শাল্লার ঘটনার সাথে জড়িতদের শাস্তি পেতেই হবে। অপরাধীদের আড়াল করার তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে ঢাকা থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত 3 দিনের
রোড মার্চ শুরু হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই রোড মার্চের উদ্বোধন করা হয়। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দাবি জানিয়ে সরকারের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতির অভিযোগ করেন তারা। জানান, ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এই রোড মার্চ। রোড মার্চের 3 দিনই পথে পথে সভা সমাবেশ, গণসংযোগ করবে বাসদ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এই মুহূর্তে নতুন উচ্চতায় রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ভারতীয় হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি বাংলাদেশের জন্য শুধু নয়, ভারতের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের জন্ম দক্ষিণ পূর্ব এশিয়াকে বদলে দিয়েছে এবং এই অঞ্চলে উন্নয়নের নতুন ধারণার সৃষ্টি করেছে। এই কৃতিত্ব অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভারতের স্বনামধন্য নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর ও তার দলের নৃত্য পরিবেশনা। Congratulations to the people of Bangladesh, to the leadership of Bangladesh on the successes that you've achieved, on your imminent graduation from the ranks of LDC to being a developing country and an emerging country. The people of India, the government of India, the state India, the country India, played a very vital role in liberating this country in 1971. রাত 10টার সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নামে করা ফুট ওভারব্রিজ উদ্বোধন করলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার দুপুরে প্রগতি সরণির রোডের নর্দায় করা ফুট ওভারব্রিজের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন নিহত শিক্ষার্থীর বাবা সহ তার সহপাঠী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় ঝুঁকি নিয়ে রাস্তা পার না হতে এবং সবাইকে ফুট ওভারব্রিজ ব্যবহারের আহ্বান জানান মেয়র। 2019 সালের 19 মার্চ প্রগতি সরণির রোডের নর্দায় বাস চাপায় নিহত হন বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দরজায় কড়া নাড়ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এরই মাঝে মোদি আর মমতার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। শুক্রবার পূর্ব মেদিনীপুরে তৃতীয় এবং শেষ জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে আবারও তৃণমূল ত্যাগে আর বিজেপি সরকারকে আক্রমণ করে বসেন তিনি। মেদিনীপুরের প্রচারে বিজেপি নেতা শুভেন্দুর নাম উচ্চারণ না করেই তার কড়া সমালোচনা করেন। এর আগে এগরা এবং পটাশপুরে জনসভা করেছেন মমতা। নির্বাচনের সময় ভোট বাক্স আর কারচুপিকে রুখে দিতে দলীয় কর্মীদের আহ্বান জানান। এছাড়া ভোট শুরুর সপ্তাহখানেক আগে শুক্রবার 4 কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল। এদিকে মমতার কথায় পাল্টা রাজনৈতিক আক্রমণ করে বসছেন প্রধানমন্ত্রী মোদিও। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার আবারও অন্তত 9 বিক্ষোভকারী নিহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় শহর অংবানে অভ্যুত্থানকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 7 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। এদিকে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের বিভিন্ন শহর থেকে শত শত নাগরিক পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন। এরই মাঝে শরণার্থী ঢলের আশঙ্কায় প্রস্তুতি শুরু করেছে থাই সরকার। এদিকে শুক্রবারও দেশটির প্রধান শহরগুলোয় অব্যাহত রয়েছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে বিবিসি বার্মিজ সাংবাদিক অং থুরাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সাদা পোশাকের একদল লোক থুরাকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদীর শিবপুরের নিনগাঁও এলাকায় হাজী ইসমাইল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশুর রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রায় ৩,২৫৪ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৬৪৩ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। জানাবো খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডান্ডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে 3 সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে একটি মাত্র জয় 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র তাসমানিয়ার সাগর পাড়ের ছবির মতো সুন্দর দেশ নিউজিল্যান্ড। আর বাংলাদেশের জন্য এই দেশই আগের 5টি সফরই যেন পরাজয়ের ক্যানভাস। ঘরের মাঠে বাঘ, তবে ইতিহাস বলছে ঘরের বাইরের যে কোনো ফরম্যাটেই হতাশা আর হাহাকার তামিম মুশফিকদের জন্য। তবে এবারের সিরিজটা যেন জয় খরা ঘোচানোর সুবর্ণ সুযোগ, কেননা উইলিয়ামসন ও রস টেলরবিহীন কিউদের হারানোর এটাই সেরা সময়। আগে যা পারেনি বাংলাদেশ এবার পারবে বিশ্বাস প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। সাকিব আল হাসান দলে নেই, আর অনুশীলনের মধ্যে হাঁটুতে চোট পাওয়া তার রিপ্লেসমেন্ট মোসাদ্দেক সৈকত ছিটকে গেছেন ইনজুরিতে। উরুর ইনজুরিতে অস্বস্তিতে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, যদিও প্রথম ওয়ানডেতে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। সাকিব না থাকা একজন বোলার বা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে, বললেন তামিম ইকবাল। I think we got a solid fast bowling attack this time. As I said that we got some few young bowlers, which I'm very excited to see how they perform. They have been doing exceptionally well. নিউজিল্যান্ডে কিউদের বিপক্ষে 3 সংস্করণ মিলিয়ে 26 ম্যাচ খেলে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সেখানে একটি মাত্র জয় 2015 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। It will be exciting, I reckon. I think we don't have a great record in New Zealand. I think this is a great opportunity for us to change things around. And got some few young players in the team, very excited for them, especially the fast bowling attack. Good practice session yesterday and then we're having one today. It has been good. This is nothing new for us. I think we have been here a few times. Yeah, looking forward to the game tomorrow. 2023 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আইসিসি র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড রয়েছে 3 আর বাংলাদেশ 7-এ। 3-0তে সিরিজ জিতলে নিউজিল্যান্ডের 2-এ যাওয়ার সম্ভাবনা আছে, তবে সব ম্যাচ হারলেও বাংলাদেশের 2 রেটিং পয়েন্ট কমলেও র্যাঙ্কিং থাকবে একই জায়গায়। তামিমুর রহমান, নিউজ 24। অবশেষে চূড়ান্ত হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সময়সূচি। লঙ্কা সফরে লাল বলে টাইগারদের প্রথম টেস্ট 21 এপ্রিল আর দ্বিতীয় টেস্ট মাঠে করাবে 29 এপ্রিল। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেল্লাতে। নিউজিল্যান্ডে ওয়ানডে আর টি20 সিরিজ শেষ করে 2 এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। এনসিএল এর তৃতীয় রাউন্ডে তাদের খেলানোর পরিকল্পনা আছে বিসিবির। দর্শক, এই ছিল এখনকার মতো। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।